প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বাসায় আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় আমরা এক সংকটময় সময় পার করছি। এই সংকটময় মুহূর্তে আমরা সবাই বাসায় অবস্থান করছি। আশা করছি তোমরা বাসায় বসেই তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের পড়াশোনা যাতে আরো কিছুটা বেগবান হয়, আরো কিছুটা গতিশীল হয়, সে লক্ষ্যেই আমাদের গৃহপাঠের এই প্রয়াস। আজকে আমরা নবম দশম শ্রেণী বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ প্রমথ চৌধুরী রচিত বই পড়া নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, যে কোনো সাহিত্য পাঠের সময় ওই সাহিত্যের যিনি স্রষ্টা বা যিনি লেখক, কবি, গল্পকার, প্রাবন্ধিক বা নাট্যকার, তার বিষয়ে কিছু সাধারণ তথ্য জেনে নেওয়া একান্ত প্রয়োজন। যেমন, প্রথমেই কবি বা লেখকের নাম নির্ভুল বানানে জেনে নিতে হবে। এরপর কবি বা লেখকের জন্ম মৃত্যু সাল, তারিখ সহ জেনে নিতে হবে। জেনে নিতে হবে তার জন্মস্থান, তার ছদ্মনাম যদি থেকে থাকে, তিনি সর্বশেষ কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এবং তার সর্বোচ্চ ডিগ্রি কি, তিনি কোন স্বভাব বা কোন মেজাজের লেখক ছিলেন, অথবা তার লেখার ধরন বা স্টাইল কি ছিল। অতঃপর তার গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্ম কি কি, অর্থাৎ তার লেখা গ্রন্থসমূহ কি কি, সম্ভব হলে ওই গ্রন্থগুলোর প্রকাশের সালগুলো জেনে নিতে হবে। এরপরে সর্বশেষ যে বিষয়টি জানতে হবে সেটি হলো লেখক কোনো পদক পেয়েছেন কিনা, পেলেও সেটি কোন ক্ষেত্রে এবং কখন পেয়েছে। এখন আমরা মূল পাঠে যাব এবং মূল পাঠে যাওয়ার সাথে সাথে আরো একটি বিষয় বলতে চাই। আমরা যখনই কোনো সাহিত্য পাঠ করব, খেয়াল রাখব আমরা যেন ওই সাহিত্যের মূল নির্যাসটুকু বা মূল রসটুকু অথবা তার ভেতরকার যে মূল ভাববস্তু রয়েছে তা যেন বুঝতে পারি। এতে যা হবে, আমরা সহজেই ওই লেখাটি পড়ে মজা পাবো এবং আমাদের অন্তরের সাথে বিষয়টি মিশে যাবে। আমরা সহজেই তা আত্মস্থ করতে পারবো এবং পরীক্ষায় ভালোভাবে লিখতেও পারবো। এসো মূল পড়া শুরু করি। বই পড়া প্রমথ চৌধুরীর বহুল আলোচিত ও বহুল পঠিত একটি প্রবন্ধ। এই প্রবন্ধটিতে তিনি এদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রদান পদ্ধতি, জ্ঞানমুখী মননশীল শিক্ষার বিষয়ে আলোকপাত করেছেন এবং শিক্ষার যে অব্যবস্থাপনা, শিক্ষা প্রদানের যে দুরবস্থা, নানা সীমাবদ্ধতা, সর্বোপরি জ্ঞানার্জনে আমাদের যে অনীহা, সে বিষয়ে কঠোর সমালোচনা করেছেন। আলোচনা করেছেন সাহিত্য চর্চা, বই পড়া ও লাইব্রেরির গুরুত্বের বিষয়েও। এই প্রবন্ধটি রচিত হয়েছে আরো বহু বছর আগে, কিন্তু বর্তমান সময়েও এই প্রবন্ধের প্রতিটি কথা সম্পূর্ণ প্রাসঙ্গিক। এই প্রবন্ধের প্রতিটি কথা আমাদের জানা ও মানা একান্ত প্রয়োজন। প্রাবন্ধিক তার প্রবন্ধে বলছেন, বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা,
তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। প্রাবন্ধিক বই পড়াকে সর্বশ্রেষ্ঠ শখ বলে উল্লেখ করছেন। তিনি আবার বলছেন, সেই বই পড়ার গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি বলছেন, যে দেশের মানুষ এখনো দুঃখ, দারিদ্র, দৈন্য দশার মাঝে দিনানিপাত করছে, তারা আদৌ বই পড়াকে শখ হিসেবে নিতে পারবে কি? যেখানে জীবন ধারণ করাই বড় দুরূহ ব্যাপার বা কঠিন ব্যাপার, সেখানে বই পড়ে জীবনকে আরো সুন্দর ও মহৎ করার বিষয়টি অনেকের কাছে অর্থহীন মনে হবে। এখানে প্রাবন্ধিক বলছেন, আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য উদ্বাহু। বিষয়টি হচ্ছে এমন, সাহিত্য পাঠ করে রস আচ্ছাদন করে কি হবে? তার চেয়ে কোনো মতে শিক্ষিত হয়ে তার ফলস্বরূপ যদি ভালো চাকরি করা যায়, টাকা আয় করা যায়, তাহলেই তো ভালো। আমরা করছিও তাই। প্রাবন্ধিক বলছেন, আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারিনি, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। প্রাবন্ধিক বলছেন, আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। আসলেই তাই, আমরা তাই ভাবি। আমরা শিক্ষাকে বা শিক্ষা অর্জনকে পরবর্তী জীবনের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবেই দেখছি, কিন্তু বিষয়টি অনেক ক্ষেত্রে ভ্রান্ত ও অমূলক এবং আমাদের মূর্খতা। তবুও এ মূর্খতা আমরা ছাড়তে পারি না। আসলে শিক্ষার মাহাত্ম্য জ্ঞানার্জনে, অর্থ উপার্জনে নয়। আপনি বলছেন, শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং তিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে, তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। প্রাবন্ধিক শিক্ষার মাহাত্ম্যে বিশ্বাস করেন এবং মহৎ শিক্ষা লাভের মাধ্যম হিসেবে তিনি সাহিত্য বিষয়ক শিক্ষাকেই গুরুত্ব দিচ্ছেন। সাহিত্য শিক্ষার কোনো বাজার দর নেই এবং এর সুফল হাতে নাতে না পাওয়া গেলেও এর ফল অনেক সুদূর প্রসারী। প্রাবন্ধিক বলছেন, এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। প্রাবন্ধিক আমাদের চিন্তাধারার সাথে ডেমোক্রেসির তুলনা করছেন। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সবাইকে সমান করতে, কিন্তু এই যে বিষয়টি, এটি কিন্তু মন্দ না, কিন্তু আমরা যা করছি তা তার উল্টো। আমরা সবাইকে সমান না করে নিজেদের বড় করতে ব্যস্ত, নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত। এটাই হচ্ছে আমাদের ডেমোক্রেসি বা গণতন্ত্র। প্রাবন্ধিক বলছেন, একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। এর কারণ স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়।
ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। বহুল আলোচিত একটি বাক্য। আমরা পূর্বেও এই বাক্যটি বহুবার শুনেছি। ব্যাধি বা রোগ যেটা কিনা একজন থেকে আরেকজনে সহজেই ছড়াতে পারে। উদাহরণস্বরূপ করোনা ভাইরাসের কথাই বলতে পারি, যেটি কিনা একজন হতে আরেকজনে বেশ সহজেই সংক্রমিত হচ্ছে, কিন্তু স্বাস্থ্য বা শারীরিক সুস্থাবস্থা একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় না। প্রাবন্ধিক বোঝাতে চাচ্ছেন নেতিবাচক বিষয়গুলো বা খারাপ বিষয়গুলো খুব সহজেই ছড়িয়ে পড়লেও ইতিবাচক বা ভালো কোনো কিছু তত সহজে ছড়ায় না। অর্থাৎ ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে ডেমোক্রেসির ভালো দিকগুলো আমরা গ্রহণ না করলেও এর খারাপ দিকগুলো অনায়াসেই গ্রহণ করেছি এবং তা আমাদের মাঝে বেশ ভালোভাবেই সংক্রমিত হয়েছে, যা নতুন করে প্রমাণ করবার কিছুই নেই। প্রাবন্ধিক বলছেন, আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরই পড়ে রয়েছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। আমরা শিক্ষিত সমাজ আজ বড়ই অর্থলোভী, আত্মলোভী এবং স্বার্থবাদী, যান্ত্রিক, নিরস এবং নিরানন্দ। প্রাবন্ধিকের কথায় যেটা বুঝি, সাহিত্য চর্চা করে যেহেতু কোনো অর্থ আয় করা যাবে না, সেহেতু সাহিত্য পাঠে কি লাভ? কি হবে সাহিত্য পাঠ করে? বড়ই অদ্ভুত, তাই না? কিন্তু বাস্তবত এটাই ঘটছে। আমাদের সমাজে এটাই দেখছি। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, তারা টাকা দিয়ে একখানা কবিতার বই কেনেন না, কারণ এখানে কোনো আর্থিক সুসার বা লাভ নেই। প্রাবন্ধিক বলছেন, নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটি হচ্ছে পেশাদারের মহাভ্রান্তি। আদালতে উকিল সাহেব যদি নজির বা আইনের নানা ধারা বা সাক্ষ্য প্রমাণের বিষয়ে কোনো কথা না বলে কবিতা আবৃত্তি করেন, তাহলে যে মামলা হারতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ পেশাদারিত্বের কারণে কবিতার বইয়ের থেকেও ওই উকিলের কাছে ল রিপোর্ট কেনা জরুরি। প্রাবন্ধিক মূলত এখানে একটি পেশার উদাহরণ দিলেন মাত্র। অর্থাৎ আমরা সেসব বই কিনছি ও পড়ছি যেসব বই আমাদের আর্থিকভাবে লাভবান করবে, যেসব বই পড়লে আমরা ভালো চাকরি পাবো। বর্তমান সময় হচ্ছেও তাই। আমরা বিসিএস পরীক্ষা দিচ্ছি, আমরা চাকরির পরীক্ষা দিচ্ছি, গাদা গাদা বই মুখস্থ করছি, নানা নানা বিষয়ক নানা তথ্যে আমাদের মগজ ভরে ফেলছি। অবাক করা বিষয় হচ্ছে, আমরা সাহিত্যের আসল বই কিনছি না বা পড়ছি না বটে, কিন্তু চাকরি পাওয়ার জন্যে সাহিত্য বিষয়ক নানা তথ্য মগজে সেভ করছি। এই হচ্ছে আমাদের শিক্ষা গ্রহণের নমুনা। প্রাবন্ধিক বলছেন, জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভারেও ভবানী। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এটি সত্য, কিন্তু এটিও মহা সত্য যে যে জাতি জ্ঞানে বড় নয়, সে জাতি ধনেও বা আর্থিকভাবেও বড় হতে পারবে না, পারছে না, এমনকি সম্ভবও না। প্রাবন্ধিক বলছেন, তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়, কেননা
ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ, এবং মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরই ন্যস্ত রয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্যা, আশা, নৈরাশ্য, তার অন্তরের সত্য ও স্বপ্ন, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। তার মানে জাতিগতভাবে উন্নত ও ধনী হতে হলে জ্ঞান অর্জন করতে হবে। আবার জ্ঞান অর্জন করতে হলে মনটাকে ওই জ্ঞানার্জন বা ধারণ করার জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে উপযুক্ত মন তৈরি করতে কি প্রয়োজন? অনেক অনেক তথ্য মুখস্থ করা? না, প্রয়োজন সাহিত্য, সাহিত্য পাঠ। সাহিত্যই আমাদের মনকে সরল, সচল, সরাগ, সজীব, সতেজ, রসপ্রদ ও মানবিক করে তোলে, এবং এর ফলেই অপরাপর জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ধর্ম, যাবতীয় জ্ঞান অর্জন আমাদের জন্য সহজ হবে। সাহিত্যের জন্ম বা সৃষ্টি এই লক্ষ্যেই। প্রাবন্ধিক বলছেন, অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মনোগঙ্গার তোলা জল। তার পূর্ণ স্রোত আবহমান কাল সাহিত্যের ভেতরেই সন্ন্যাসী সাবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। প্রাবন্ধিক অন্যান্য সকল জ্ঞানশাস্ত্রকে এক একটি ভগ্নাংশ হিসেবে বিবেচনা করছেন, অর্থাৎ দর্শন, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এগুলো আলাদা আলাদা খণ্ড খণ্ড জ্ঞানশাস্ত্র হলেও এগুলোর সমন্বিত সমষ্টিগত জ্ঞান হচ্ছে সাহিত্য। সাহিত্য যদি জ্ঞানের গঙ্গা বা নদী হয়, তাহলে অন্যান্য শাস্ত্রসমূহ ওই নদী থেকে তোলা জল মাত্র। এক্ষেত্রে যদি আমরা সাহিত্য গঙ্গা বা নদীতে অবগাহন বা গোসল করি, তাহলেই আমরা পাপমুক্ত হব এবং অন্য সকল জ্ঞানশাস্ত্রে বিচরণ করতে পারব। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। এতক্ষণে প্রাবন্ধিক এই প্রবন্ধের মূল জায়গায় এসেছেন। এতক্ষণ লেখক সাহিত্য পাঠ ও তার চর্চার গুরুত্ব আলোচনা করলেন। সাহিত্য কেন পড়তে হবে বা চর্চা করতে হবে তা বোঝালেন। এখন তিনি বলছেন, সেই সাহিত্য পাঠ করতে হলেই তো বই পড়তে হবে। বই পড়া ছাড়া সাহিত্য চর্চার কোনো উপায়ান্তর নেই, এবং বই পড়ার জন্য প্রয়োজন লাইব্রেরি। প্রাবন্ধিক বলছেন, ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে। কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। ও চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্য হয়, তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। সেজন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশে তত বেশি উপকার হবে, দেশের তত বেশি উপকার হবে। এখানে তিনি বই পড়ার উপযুক্ত মাধ্যম হিসেবে লাইব্রেরির গুরুত্ব তুলে ধরছেন। তিনি বলছেন, ধর্মের চর্চা মন্দিরে বা মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে করা চলে। কিন্তু সাহিত্য চর্চা করতে হলে লাইব্রেরি অত্যাবশ্যক এবং একান্ত প্রয়োজন। তিনি আরো বলছেন, আমাদের জাত মানুষ হতে হবে, এবং জাত মানুষ হতে হলে বই পড়তে হবে, আর বই পড়তে হলে লাইব্রেরিতে যেতে হবে। এক্ষেত্রে দেশে যত বেশি লাইব্রেরির প্রতিষ্ঠা হবে, ততই মঙ্গল। প্রাবন্ধিক বলছেন, আমাদের মনে হয় এদেশের
লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। কথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন। কিন্তু আমি জানি আমি রসিকতা করছি রে, অদ্ভুত কথা বলছি নে। যদিও এ বিষয়ে লোকমত চেয়ে আমার মতের সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমরা অতএব অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। প্রাবন্ধিক যুক্তি দিচ্ছেন এবং নিজেই একে একে সেই যুক্তি খণ্ডন করছেন। প্রাবন্ধিক প্রমথ চৌধুরী জানেন তিনি যেসব যুক্তি মতামত দিচ্ছেন তা অনেকের মতের সাথে নাও মিলতে পারে, কিন্তু প্রাবন্ধিক তার যুক্তি ও মতের উপর যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি আরো যে বিষয়টি এখানে তুলে ধরেছেন তা হলো তিনি লাইব্রেরিকে হাসপাতালের সাথে তুলনা করছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের থেকেও লাইব্রেরিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা জানি শারীরিক সুস্থতার জন্য হাসপাতাল দরকার, ঔষধ দরকার, চিকিৎসা দরকার। ঠিক তেমনি মানসিক সুস্থতার জন্য লাইব্রেরি দরকার, বই দরকার। হাসপাতালে শরীরের বা স্বাস্থ্যগত চিকিৎসা হয়, আর লাইব্রেরিতে মনের চিকিৎসা হয়। কতই না সাবলীল যুক্তি দিয়ে প্রমথ চৌধুরী লাইব্রেরি ও বই পড়ার গুরুত্ব বোঝাচ্ছেন। এরপরে তিনি বলছেন, আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। এখন তিনি একটি ভিন্ন বিষয় বা এর সাথে সংযুক্ত করে আরো একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি সামনে আনছেন। তিনি বলছেন, আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতাকর্ণেরও অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করি নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক, মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ। অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জাগ্রত করতে পারেন। এর বেশি আর কিছুই পারেন না। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়। গুরু উত্তর সাধক মাত্র। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। প্রমথ চৌধুরীর বহুল আলোচিত আরো একটি বাণী। তিনি এখানে শিক্ষা গ্রহণের স্বরূপ বিষয়ে আলোকপাত করছেন। আসলে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, শিক্ষা নিজে থেকে অর্জন করতে হয়। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে স্কুল কলেজ বা শিক্ষকের কি প্রয়োজন? আমরা তো নিজেই শিক্ষিত হতে পারি। নিশ্চয়ই তোমরা নিজেরাই শিক্ষিত হতে পারো। এক্ষেত্রে শিক্ষক তোমাদের শিক্ষিত করে দেবে না, শিক্ষক তোমাদের শিক্ষিত করে দেবে না, বরং তুমি কিভাবে শিক্ষিত হবে, কোন পথে, কোন পদ্ধতিতে, কোন কৌশলে চললে তুমি শিক্ষার সন্ধান পাবে, সুশিক্ষার সন্ধান পাবে, শিক্ষক সেই পথটি দেখে দিতে পারেন। শিক্ষক
তোমার মনের মাঝে শিক্ষিত হওয়ার বাসনা বা তাড়না সৃষ্টি করিতে পারেন, তোমার মনের মাঝের সম্ভাবনাময় নিভু নিভু আলোটাকে প্রজ্বলিত করে দিতে পারেন। এর বেশি কিছুই নয়, বাকি কাজ তোমার নিজের। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ অভিভাবকগণ মনে করেন তার সন্তান স্কুল কলেজে পড়লেই, বড় বড় কোচিং সেন্টারে গেলেই বা গাদা গাদা বই মুখস্থ করলেই বড় শিক্ষিত হয়ে যাবে। এটি শতভাগ এটি শতভাগ ভুল এবং এই ভাবনা আত্মঘাতীও বটে। শিক্ষা নিজে নিজে অর্জন করতে হয়। শিক্ষক শুধু সহযোগী, সাহায্যকারী বা পথ প্রদর্শক। অবশ্য এর জন্য প্রয়োজন যোগ্য সহযোগী। অযোগ্য শিক্ষক বা সহযোগীরা শিক্ষার্থীদের A+ পাইয়ে দিতে পারেন। A+ পাইয়ে দিতে পারলেও সত্যিকারের শিক্ষার আলোয় আলোকিত করে দিতে তারা পারেন না। শিক্ষার্থীরা, আমরা আজ এখানেই শেষ করব। আমরা এতক্ষণে প্রবন্ধটির অর্ধেক শেষ করেছি। পরবর্তী অংশ আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী পাঠে আলোচনা করব। এ পর্যন্ত আমরা জানলাম জাতি হিসেবে বই পড়া ও সাহিত্য পাঠ বিষয়ে আমরা কতটা অজ্ঞ, কতটা উদাসীন, এবং অপরাপর জ্ঞানার্জনের জন্য সাহিত্য কি পরিমাণ সহায়ক তা জানলাম। সাহিত্য চর্চা ও সাহিত্য পাঠের জন্য লাইব্রেরির গুরুত্ব জানলাম। লাইব্রেরিকে প্রাবন্ধিক হাসপাতালের সাথে তুলনা করেছেন, কারণ শারীরিক সুস্থতার জন্য যেমন হাসপাতাল প্রয়োজন, তেমনি মানসিক সুস্থতার জন্য লাইব্রেরি প্রয়োজন। আরো জানলাম শিক্ষিত হতে হলে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং সেটা হতে হবে সম্পূর্ণত নিজ প্রচেষ্টায়, নিজ ইচ্ছায়, নিজেই নিজের আত্মাকে জাগ্রত করতে হবে। সত্যিকারের শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে হবে নিজে থেকেই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো কিছু না বুঝে থাকো, কমেন্টস করে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো, নিজের ও পরিবারের সবার খেয়াল রেখো। বাসায় বসে বেশি বেশি করে পড়াশোনা করো। সবার সুস্থতা কামনা করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।